আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, জয়া দাস, অল ক্লিয়ার। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, সো আজকের ক্লাসটা একটু শর্ট ক্লাস হবে, 30-40 মিনিট। তো আজকে আমরা ভাষা বা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আসলে এই অংশগুলোতে লিখিত থেকে এমসিকিউ বেশি আসে, তারপরেও লিখিত আসতে পারে। তো অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা একটু কেয়ারফুলি শুনবো। আর যারা জয়েন করতেছি একটু দ্রুত জয়েন করার চেষ্টা করতে হবে। তো দেখেন, আমরা মূলত পড়বো যে বাংলা ভাষা। কি পড়বো? বাংলা ভাষার ইতিহাস বলতে পারি আমি, বাংলা ভাষার ইতিহাস। আচ্ছা, এই যে বাংলা ব্যাকরণ পড়তেছি না আমরা, বাংলা ব্যাকরণটা কিভাবে আসলো, এই রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, প্লাস হচ্ছে আরও কিছু বিষয় আছে। যাই হোক, আমরা যখন শুরু করব তখন আমরা আস্তে আস্তে দেখব সবগুলো। আচ্ছা, বাকিদের রেসপন্স পাচ্ছি না কেন? জয়া দাস সারা, বাকি যারা আছেন তাদের রেসপন্স পাচ্ছি না কেন? বাকিদের রেসপন্স কেন পাচ্ছি না? তো বাংলা ভাষার মধ্যে প্রথমে আমরা পড়ব যে ভাষা। আচ্ছা, ভাষা কি বলেন তো? এই যে আমরা মুখ দিয়ে কথা বলতেছি, বলি না যে মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা, তারপর বিভিন্ন রকম ভাষা বলি। আসলে ভাষা জিনিসটা কি, এইটা তো আগে আমাদের জানতে হবে, তাই না? বলেন তো, ভাষা জিনিসটা কি? ভাষা কাকে বলে? আপনারা কি জানেন ভাষা কাকে বলে? ভাইয়া এখন না ঠিক মতো ক্লাস নিচ্ছেন না কেন? কবে ক্লাস নিলাম না? মুন্নি খাতুন, ক্লাস তো হচ্ছে। দেখেন, আমার যখন ব্যক্তিগত খুব সমস্যা হচ্ছে সেদিন বাদ দিয়ে তো রেগুলারই ক্লাস হচ্ছে। মুন্নি খাতুন, আপনি কি রেগুলার ক্লাস করতেছেন? আপনি তো রেগুলার ক্লাস করতেছেন না, তাহলে আমাদের ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। কারণ আমাকে সপ্তাহে 7 দিন ক্লাস নিতে হয় এবং আমার 3টা ব্যাচ চলমান। তো 3টা ব্যাচে ক্লাস নিতে গিয়ে এই গরমের মধ্যে মানুষের সমস্যা হতেই পারে, ডিহাইড্রেট হইতে পারে, অনেক সমস্যা হতে পারে। যাই হোক, আপনারা রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। আমাদের ক্লাস তো রেগুলার হচ্ছে, সপ্তাহে আপনাদের 4টা ক্লাস। 4টা ক্লাসের মধ্যে হয়তো বা খুব বেশি গরম বা খুব বেশি সমস্যা হইলে একটা ক্লাস হচ্ছে না, বাকি 3টা তো হচ্ছে। শনিবারে ক্লাস হয়েছে আপনাদের, আজকে সোমবার, আজকেও ক্লাস হচ্ছে, সামনে বুধবারে ক্লাস হবে। সো ক্লাস তো হচ্ছে, কিন্তু আপনারা তো উপস্থিত নাই। এই দেখেন, আমাদের গ্রুপে স্টুডেন্ট হচ্ছে 200-250 প্লাস, আর এখানে উপস্থিত আছে 11-12 জন। এখন আপনারা ক্লাস করতেছেন? আপনারা তো ক্লাস করতেছেন না, আপনারাই তো ক্লাস করেন না। যাই হোক, বাড়তি কথা না বলি। ভাষা কি দেখেন, আমরা কি বলি যে মনের ভাব প্রকাশের জন্য যে সকল শব্দ, চিহ্ন, ধ্বনি, সেগুলোকে আমরা ভাষা বলি। কিন্তু এই যে শব্দ, চিহ্ন, ধ্বনি, উচ্চারণ, এগুলো কিভাবে আসতেছে? একটা বাকযন্ত্রের সাহায্যে। তাহলে বাকযন্ত্রের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ভাষা। এখন এই বাকযন্ত্র কোনগুলো? বাকযন্ত্র মানে আমাদের কথা বলতে যে সকল যন্ত্রাংশ সাহায্য করে। যেমন আমরা যদি কথা বলতে চাই বা কোনো ধ্বনি উচ্চারণ করতে চাই, আমাদের কি কি যন্ত্র বা বাকযন্ত্র লাগে? যেমন ধরেন, আমি যদি নিচ থেকে বলি, আমাদের কণ্ঠ, তারপরে আরও যদি ভিজিবল দেখি যে এই যে দন্ত বা দাঁত, জিহ্বা, তারপরে ঠোঁট, তারপরে কি নাক, এগুলো কি আমাদের বাকযন্ত্রের অংশ। আচ্ছা, তাহলে বাকযন্ত্রের সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করার যে প্রক্রিয়া বা মাধ্যম, সেটাই হচ্ছে আমাদের ভাষা। তো এইটা আমাদের জানার প্রয়োজন নেই ভাষা কাকে বলে। এখন এই যে বাংলা ভাষাটা আসলো, এই বাংলা ভাষার ইতিহাসের ব্যাপারে আমাদের একটু ধারণা রাখতে হবে।
আচ্ছা, শাহ রুমি অনেকেই ছিল আগে রেগুলার ক্লাস করতো, কিন্তু তাদেরকে তো এখন পাই না। যেমন নামগুলো অনেকের মনে আছে, যেমন হচ্ছে এমডি হক, তারপরে আরও অনেকেই ছিল, তারা তো এখন দেখি না তাদের ক্লাসে। আচ্ছা, যাই হোক, দেখেন এখন এই ভাষা পৃথিবীতে তিন হাজারের বেশি কি আছে, ভাষা আছে। দেখেন পৃথিবীতে অগণিত ভাষা আছে, যে ভাষাগুলো আমরা কখনো নামও জানি না। আমরা কয়টা ভাষার নাম জানি? 10টা, 15টা, 20টা, এরকম অগণিত ভাষা আছে। পৃথিবীতে মোট ভাষা আছে কয়টি? 3000-এর বেশি, যে ভাষাগুলো মানুষ ব্যবহার করে। এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই হচ্ছে বাংলা ভাষার আত্মীয় বলে, আত্মীয় বা নিকটতম ভাষা, নিকটতম ভাষা। দেখেন আচ্ছা, একটু খেয়াল করি আমরা, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসে যে বাংলা ভাষার নিকটতম ভাষা কোনটি, বা বাংলা ভাষার বাঙালিদের নিকটতম ভাষায় কথা বলে কোন অঞ্চলের মানুষ। দেখেন বাংলা ভাষার আত্মীয় বা নিকটতম ভাষা হচ্ছে অহমিয়া বা হচ্ছে ওডিয়া বা উড়িয়া। আর হচ্ছে কি, এই যে আসাম, বিশেষ করে আসামের আপনি দেখবেন যে আসামের মানুষ যেভাবে কথা বলে, বাঙালিরাও সেমভাবে কথা বলে। তো আসাম বা উড়িষ্যার অঞ্চলের মানুষজনের ল্যাঙ্গুয়েজ, ভাষা বাংলা ভাষার একদম কাছাকাছি, মানে একই না, কাছাকাছি। আর হচ্ছে অহমিয়া বা উড়িয়া হচ্ছে কি বাংলা ভাষার নিকটতম ভাষা। আচ্ছা, আর এই যে বাংলা ভাষা আসছে, বুঝছেন, বাংলা ভাষা যে আসলো, বাংলা ভাষা কিন্তু খুব ইজিলি কিন্তু মানে আজকে যে ভাষায় আমরা কথা বলতেছি এভাবে কিন্তু আসেনি। এটা কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে, বুঝছেন, অনেক বড় একটা ইতিহাস আছে। এই ইতিহাস যদি আলোচনা করতে যাই, ইতিহাস নিয়ে একটা ক্লাস যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যে ভাষাগুলো আছে ম্যাক্সিমাম ভাষাগুলো এসেছে ইন্দো ইউরোপীয় থেকে, বা ইন্দো ইরানীয়, যাই হোক, ইন্দো ইউরোপীয় মনে রাখবেন। তাহলে পৃথিবীতে যে ভাষাগুলো এখন পর্যন্ত 3500-এর বেশি ভাষা আছে, ম্যাক্সিমামগুলো এসেছে ইন্দো ইউরোপীয় থেকে। তো আমরা এই যে বাংলা ভাষার যে কি হলো, আজকে আমরা পেলাম বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তন হয়ে এসেছে। কি হয়েছে? বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল কি ইন্দো ইউরোপীয়, সেখান থেকে পরিবর্তিত হয়ে কি হলো? ইন্দো ইরানীয়। দেখেন প্রথমে কি ছিল? ইন্দো ইউরোপীয়। দেখেন আমাদের বাংলা ভাষাটা যদি আমরা একটু দেখি, যে বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন ভাষার শব্দ, দেখেন পৃথিবীতে অন্য ভাষায় এত এইভাবে বিদেশি ভাষার কিন্তু মাধুর্যতা বলেন, প্রভাব বলেন, বিস্তার বলেন নাই। কিন্তু বাংলা ভাষা এমন একটা ভাষা যাকে হাইব্রিড ভাষা বলা হয়, যে ভাষায় শুধুমাত্র বাংলা না, বিদেশি ভাষায় এত বেশি ব্যবহার করা হয়, আমরা অনেক সময় মানে আমাদের দেশি বা খাঁটি বাংলা ভাষায় আমরা কিন্তু মানে ভুলে যাই, আমরা বিদেশি ভাষা ইউজ করি। তো এই যে বাংলা ভাষায় বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ভাষার শব্দগুলো আসে। তো প্রথমে কি ইন্দো ইউরোপীয় থাকে, ইন্দো ইউরোপীয় থাকে, কালের পরিবর্তনে কি হয়ে যায়? পরিবর্তন হইতে কি আসে? ইন্দো ইরানীয়। আচ্ছা, দেখেন ইন্দো ইরানীয়র পর কি আসে? এই যে ভারতীয় আর্য। দেখেন ভারতীয়, এখন একটু কম একটু ইনফরমেশন দিয়ে রাখি। দেখেন এই যে ভারতীয় আর্য যারা আছে, দেখেন ভারতীয় আর্যরা কিন্তু ভারতের হচ্ছে স্থায়ী যে বাসিন্দা, তারা কিন্তু স্থায়ী বাসিন্দা না। আর্য এবং অনার্য, আর্য কাদের বলা হয়? যারা বাইরে থেকে এসে, ধরেন একটা সময় কি করছে, ইংরেজরা বাইরে থেকে এসে ভারতীয় উপমহাদেশের মানুষদের শাসন করছে না? তাহলে এইরকম অনার্য আর আর্যরা কি করে, যে পারস্য বলেন বা হচ্ছে আফগানিস্তান
বা হচ্ছে বাইরের দেশ থেকে এসে তারা কি করতো, যারা বাঙালি যারা ছিল, তখন তো বাঙালি শব্দটা ছিল না, তখন হচ্ছে তাদেরকে শাসন করতো। তো যারা ছিল শাসক গোষ্ঠী তাদেরকে বলা হয়তো আর্য, আর যারা এরকম সাধারণ প্রজা ছিল তাদেরকে বলা হয়তো অনার্য। তো তারপরে এই ইন্দো ইরানীয়, অর্থাৎ এই পারস্য বলেন বা হচ্ছে আফগানিস্তান, এই অঞ্চলগুলো থেকে কি হইলো যে আর্যরা এসে কি করতো, এই যে ভারতীয় উপমহাদেশের যারা সাধারণ হিন্দু বা যে ধর্মেরই থাক, তখন তো মুসলিম ছিল না, তাদেরকে কি করতো, শাসন করতো। তো এই ইন্দো ইরানীয় থেকে কি হয়ে যায় ভারতীয় আর্য। মানে বাংলা ভাষার আপনার পরিক্রমাটা খেয়াল করেন যে কিভাবে আসলো। এখন এরপর আসলো কি প্রাকৃত। এখন প্রাকৃত, এখানে আবার দুইটা আছে, মাগধী আছে, অপভ্রংশ আছে, সেগুলো আমরা পরে দেখব। এখন এই প্রাকৃত থেকে ফাইনালি আসলো কি বাংলা ভাষা। দেখেন, প্রথমে ইন্দো ইউরোপীয় ছিল, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়। এখন এই ইরানীয় থেকে কি হলো ভারতীয় আর্য। ভারতীয় আর্য কাদের বলা হয়, বললাম যে যারা বাইরে থেকে এসে ভারতীয় উপমহাদেশের যারা হচ্ছে মানুষ ছিল তাদেরকে শাসন করে, এবং যারা শাসন করে শাসক গোষ্ঠী তাদেরকে বলা হয়তো আর্য, আর যারা মানে প্রজা ছিল তাদেরকে বলা হয়তো অনার্য। তো এই আর্য থেকে আসে প্রাকৃত ভাষা। প্রাকৃত মানে ওই অঞ্চলে যারা জনগণ তাদের মুখের ভাষাটাকে বলা হয়তো প্রাকৃত। আচ্ছা, আরও অনেক আছে। তারপরে ওই প্রাকৃত থেকে পরিবর্তন হইতে হইতে লাস্ট শেষ পর্যায়ে আসে বাংলা ভাষা। এবং এইটা কিন্তু মানে প্রাচীনকালে, দেখেন এখন যে বাংলা ভাষায় কথা বলতেছি এটা তো আমরা একদম আধুনিক যুগে, তখন কিন্তু বাংলা ভাষাটা এরকম এত বেশি মানে ইজি ছিল না। যাই হোক, সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? গোধূলি বেলায় আপনার কথা শুনতে পাচ্ছেন না? গোধূলি বেলায় সমস্যা হচ্ছে স্যার, মানে কি সমস্যা হচ্ছে একটু আমাকে বলবেন? মানে আমি তো আসলে বুঝতে পারতেছি না কি সমস্যা হচ্ছে। গোধূলি বেলায় আপনি একটু বলবেন কি টাইপের সমস্যা হচ্ছে? গোধূলি বেলায় কি সমস্যা হচ্ছে একটু বলেন তো আমাকে। দেখেন, এই যে এতক্ষণ আমরা যেটা দেখলাম, যে এই যে আমরা একটা কি দেখলাম, একটা চার্ট দেখলাম। এই চার্টটা হচ্ছে যে বাংলা ভাষার বিবর্তন। এটা হচ্ছে কি বাংলা ভাষার বিবর্তন, সংক্ষিপ্ত বিবর্তন, শুধু বিবর্তন সংক্ষিপ্ত। দেখেন, এই বিবর্তন কিন্তু মাঝখানে আরও অনেক কিছু আছে, কিন্তু আমি জাস্ট আপনাদের মূল পয়েন্টগুলো হাইলাইট করে দেখালাম, মূল পয়েন্টগুলো যে কীভাবে আসলো। আচ্ছা, গোধূলির সমস্যা হচ্ছে স্যার, আপনি একটু বলেন যে কি সমস্যা হচ্ছে? নেটের সমস্যা হচ্ছে? নেটের সমস্যা হচ্ছে কিনা একটু বলেন তো, আমি তো আসলে বুঝতে পারতেছি না যে কি সমস্যা হচ্ছে। আমার এখানে তো ঠিকঠাকই। আচ্ছা, এক কথা বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, এরকম কি আপনাদেরও হচ্ছে? এই বাকি যারা আছেন একটু দেখেন তো, জয়া দাস, শারুমি, সুরাইয়া, বাকি যারা আছেন এক কথা কি বারবার রিপিট হচ্ছে? একটু আমাকে বলবেন তো যে এক কথা বারবার রিপিট হচ্ছে কিনা। এক কথা, আচ্ছা তাহমি না, হচ্ছে না, তাহলে ওনার মনে হয় সমস্যা যে এক কথা বারবার রিপিট হচ্ছে। জি না, জি নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আচ্ছা, নেটওয়ার্কটা কি আপনার প্রবলেম না আমার প্রবলেম? বাকিদের তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আচ্ছা রিপিট হচ্ছে না, একটু খেয়াল করি যে এই যে বাংলা ভাষার উৎস,
এখন এই যে বাংলা ভাষা কি হয়েছে কালের পরিক্রমায়, এই যে ইন্দো ইউরোপীয়র পর কি হইল, যে ইন্দো ইরানীয়, তারপরে হচ্ছে আর্য, প্রাকৃত, তারপরে ফাইনালি আমরা বাংলা ভাষা পেলাম, এবং সেটা বাংলা ভাষাও ধাপে ধাপে পেয়েছি। এখন এইটা নিয়ে গবেষণা করেছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার, আরও অনেকেই আছে, কিন্তু তাদের এই দুইটা তথ্যকে আমরা মানে স্ট্যান্ডার্ড বলে কল্পনা করতেছি। এবং তাদের মতে এই যে বাংলা ভাষার যে উৎস কোথায়, সপ্তম শতকে, এবং ডক্টর সুনীতি কুমারের মতে কি দশম শতকে। এই যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত অপভ্রাংশ থেকে, আর ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত থেকে। দেখেন এইটা হচ্ছে তাদের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো যতগুলো বাংলা ব্যাকরণ যারা আগেও পড়েছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর হচ্ছে ডক্টর সুনীতি কুমারের মধ্যে কিন্তু তারা যে থিওরিগুলো দিয়েছে তাদের মধ্যে কিন্তু একটু মত পার্থক্য আছে। যদি অপশনে থাকে, নৈবেত্তিক থাকে, তাহলে ডাইরেক্ট বলে দেয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে না ডক্টর সুনীতি কুমারের মতে, এরকম দেওয়া থাকে। আর যদি কোনো দেওয়া না থাকে, নাম উল্লেখ করা না থাকে, তাহলে ধরেন এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে সপ্তম শতকে আর ইনি বলছে দশম শতকে, তাহলে এই একটা অপশন একদম টোটালি বাদ দিয়ে ধরেন রাইট অ্যান্সার সপ্তম দিয়ে তারপর দিবে ষষ্ঠ, নবম বা 11তম, তখন এই রাইট অ্যান্সারটা দিবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটু ভালো মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করি যে এইটা হচ্ছে বাংলা ভাষার উৎস। বাংলা ভাষার উৎস বা উৎপত্তি, বাংলা ভাষার উৎস বা উৎপত্তি যদি আমরা চিন্তা করি, তাহলে ডক্টর শহীদুল্লাহর মতে কত, সপ্তম শতকে, আর ডক্টর সুনীতি কুমারের মতে কত, দশম শতকে। আর ডক্টর শহীদুল্লাহর মতে এই যে উৎপত্তি হয় কোথা থেকে, প্রাকৃত অপভ্রাংশ থেকে, আর ডক্টর সুনীতি কুমারের মতে কোথা থেকে হয়, মাগধী প্রাকৃত থেকে। তাহলে এই যে এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং দেখেন, আচ্ছা, ভাষার কিন্তু অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, যেমন আদি, তারপরে হচ্ছে মধ্যযুগ, তারপর আধুনিক যুগ, এর মাঝে আরও অনেকগুলো কি সাব ক্যাটাগরি আছে। যাই হোক, আমরা যে এই যে আদি যুগের স্থায়িত্বকাল বা আদিকাল কোনটা, এই যে দশম থেকে 14 শতক। দেখেন এই যে বাংলা ভাষার আদি যুগ বা আদিকাল যেটা, তার স্থায়িত্বকাল ছিল দশম থেকে 14 শতক। তো মোটামুটি এগুলো জানলেই হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না, এখনও দেখেন, এগুলো হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। এখান থেকে রিপিটেড প্রশ্ন হয়, এই জায়গাগুলো থেকে, মানে নতুন করে আপনাকে কিছু বানাই দিবে এরকম কিছু নাই। এখানে যে ইনফরমেশনগুলো আছে, আপনারা যদি বিগত সালের প্রশ্ন দেখেন, এই জায়গাগুলো একদম রিপিটেড প্রশ্ন হয়। সো এই জায়গাতে আপনাকে এগুলো মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখন এই যে বাংলা লিপি কি বলেন তো? এই যে বাংলা অক্ষরগুলো আছে না, এই অক্ষরগুলো একটা সময় কি লেখা শুরু করে। আজকে আমরা এই যে যেরকম ক পড়তেছি, এই ক কি যখন এটা লেখা শুরু হয় তখন কি এরকম ছিল? তখন কিন্তু এরকম ছিল না। তো এখন যখন এই যে বাংলা লিপি বা বাংলা অক্ষরগুলো লেখা শুরু হয়, তখন দেখেন বাংলা লিপি বা আমরা অক্ষর দিলাম, অক্ষর লেখা শুরু হয় হচ্ছে সেন যুগে। আর একদম কি হয়, এই যে বাংলা লিপি লেখা শুরু হলো আর একদম তৈরি হয় মানে কি একদম রেডি হয় পাঠান যুগে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই দুইটা জায়গা থেকে প্রশ্ন এসেছে। বাংলা লিপি যখন লেখা শুরু হয় কখন, সেন যুগে, আর একদম কমপ্লিট হয়ে রেডি হয়ে যায় পাঠান যুগে। তাহলে দেখেন, এই যুগের পর যুগ চলে গেছে, সেন যুগ, তারপর কোথায় চলে গেছে, একদম পাঠান যুগে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে বাংলা লিপি বা অক্ষর, আমরা আজকে যেটা ব্যবহার করি, আমরা যে অক্ষরগুলো, এখন এই যে বাংলা লিপি বা অক্ষর, এগুলো লেখা শুরু হয় সেন যুগে এবং একদম রেডি হয়ে যায়, সেটা হয় রেডি হয় কি পাঠান যুগে বা তৈরি হয়ে যায় পাঠান যুগে। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আমি আপনাদের হ্যান্ড নোট দিয়ে দিব, হ্যান্ড নোটে সব কিছুই থাকবে। তারপরেও যারা মন চাইবে একটু নোট করে নিতে পারেন, কারণ দিন শেষে এগুলোই পরীক্ষায় আসে, বুঝছেন? এগুলো সিলেক্টিভ কিছু টপিক থেকেই প্রশ্ন হয়। এখন
এই যে আমাদের এই বাংলা লিপিগুলো আসে, এখন এই বাংলা লিপিগুলোর আধুনিক রূপ দেন, কি দেন? আধুনিক রূপ। আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। দেখেন এই যে বাংলা যে লিপিগুলো আছে বা অক্ষরগুলো আছে, এগুলোর আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই নামটা অনেকবার পরীক্ষায় এসেছিল, বুঝছেন? এই নামটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছিল। এখন আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমরা ভুল করি, অনেকে আমাকে বলতো যে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে, সেটা হচ্ছে যে এই যে বাংলা ভাষার ব্যাকরণ, এই বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখে, এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। দেখেন বাংলা ব্যাকরণ, তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ। দেখেন এখানে আমি তিনটা হেডলাইন দিলাম, একটা হচ্ছে যে বাংলা ব্যাকরণ, আরেকটা হচ্ছে বাংলা ব্যাকরণ গ্রন্থ, আরেকটা হচ্ছে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ। হেডলাইন তিনটাকে ভালোভাবে বোঝেন। একটা হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কি? ধরেন আপনি একটা গল্পের বই লিখলেন বা আপনি একটা খাবারের রেসিপি লিখলেন, রেসিপির মধ্যে কি আছে? একটা দিলাম যে ডিম ভুনা, তারপরে হচ্ছে ডিম অমলেট, ডিম ভুনা করার রেসিপি, ডিম অমলেট করার রেসিপি, তারপর দিলেন গরুর মাংস রান্না করার রেসিপি, তারপরে হচ্ছে মুড়ি ঘন্ট, এরকম 5টা-7টা রেসিপি দিলেন। তার মধ্যে একটা রেসিপি কি আছে আপনার, যে হচ্ছে চিংড়ি ইলিশ রান্না বা কি বলে হচ্ছে ডিম অমলেট করার রেসিপি। তাহলে ডিম অমলেট করার রেসিপি কিন্তু একটা চ্যাপ্টারের নাম, কিন্তু পুরো কিন্তু একটা বই না। তাহলে এই যে বাংলা ব্যাকরণ কিন্তু একটা চ্যাপ্টার ছিল। তাহলে প্রথম যখন বাংলা ব্যাকরণ একটা প্রকাশিত হয়, তখন কিন্তু সেটা কোনো গ্রন্থ আকারে প্রকাশিত হয় না, অনেকগুলো, একটা বইয়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার থাকে না, এখানে একটা চ্যাপ্টার ছিল শুধু বাংলা ব্যাকরণ নামে। এবং সেই বাংলা ব্যাকরণটা লেখা বাংলা ভাষায় লেখা হয় না, প্রথম লেখা হয় কি পর্তুগিজ ভাষায়। আপনারা ডিটেলস পড়বো, জাস্ট একটু হেডলাইন বোঝাচ্ছি। বাংলা ব্যাকরণ গ্রন্থ, এরপর বাংলা ব্যাকরণ নামে একটা গ্রন্থই প্রকাশ হয়। প্রথম কিন্তু গ্রন্থ আকারে প্রকাশ হয় না, একটা বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার, বাংলা ব্যাকরণ নামে একটা চ্যাপ্টার প্রকাশিত হয়। এর পরবর্তীতে বাংলা ব্যাকরণ নামে একটা গ্রন্থ প্রকাশিত হয়, যেটা কিন্তু বাংলা ভাষায় ছিল না। তার পরবর্তীতে কি হয়, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রকাশিত হয়। বাংলা ভাষায় কি হয়, প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রকাশিত হয়। তো এখন ঝামেলাটা লাগে কোথায়, যখন প্রশ্নে আসে যে প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন। যদি বলে প্রথম বাংলা ব্যাকরণ, তাহলে এই বান্দা, এই ঘরে যে বান্দা বসবে সে। যদি বলে প্রথম বাংলা ভাষার গ্রন্থ, ব্যাকরণ বললে এই বান্দা, আর যদি বাংলা গ্রন্থ বলে তাহলে এই ঘরে যে বান্দা বসবে সে। আর যদি বলে প্রথম বাংলা ভাষায় কে রচনা করে। এখন আমরা একটু ডিটেলস পড়বো। আচ্ছা, আমরা একটু ডিটেলস পড়বো। দেখেন
আচ্ছা, আমরা একটু এই যে টেবিলটা খেয়াল করি ভালোভাবে। প্রথম বাংলা ব্যাকরণ এটা কিন্তু গ্রন্থ না, একটা চ্যাপ্টার বা একটা অনুচ্ছেদ ছিল, সেটা রচনা করে ম্যানুয়েল দা আশুনসাও, একজন পর্তুগিজ নাগরিক ছিল। পর্তুগিজ নাগরিক কী করে, পর্তুগিজ ভাষায় এই বাংলা ব্যাকরণ একটা অনুচ্ছেদ লেখে। কত সালে? 1743 সালে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, দেখেন এখানে কিন্তু গ্রন্থের কথা উল্লেখ নাই, শুধু লেখা আছে প্রথম বাংলা ব্যাকরণ। তো প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন হচ্ছে ম্যানুয়েল দা আশুনসাও 1743 সালে। তারপরে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ বা বই আকারে কে লেখেন? এন.বি. হেলহেড, ইংরেজি ভাষায় লেখেন। তিনি কিন্তু বাংলা ভাষায় লেখেন না, তিনি কি লেখেন? ইংরেজি ভাষায়। এবং বইটির নাম কি? এ গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ, 1778 সালে। দেখেন, তাহলে বাংলা ভাষায় গ্রন্থ আকারে, বই আকারে প্রথম কে লেখেন? এন.বি. হেলহেড। কোন ভাষায় লেখেন? ইংরেজি ভাষায়। এটা কিন্তু বাংলা ভাষায় ছিল না, এটা কোন ভাষায় ছিল? ইংরেজি ভাষায়। এবং বইটির নাম ছিল এ গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ, 1778 সালে। তার পরবর্তীতে আমাদের যে বাংলা ভাষায় কে লেখে? রাজা রামমোহন রায় কি করে? বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন, যার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এইখান থেকে প্রশ্নটা আবার ক্লিয়ার হন। প্রশ্নে যদি আসে যে বাংলা ব্যাকরণ প্রথম কে, দেখেন আমি প্রশ্নগুলো একটু লিখে দেখাচ্ছি। আচ্ছা, ভাষার কয়টা ক্লাস নেন ভাইয়া? আচ্ছা, ক্লাস নেই, শেষ করি, তারপর দেখা যাবে। দেখেন, বাংলা ব্যাকরণ প্রথম কে লিখেন, দিলাম, রচনা করেন না, দিয়ে লিখেন। দেখেন, বাংলা ব্যাকরণ প্রথম কে লিখেন? বাংলা ব্যাকরণ প্রথম কে লেখে? এই যে ম্যানুয়েল দা আশুনসাও। দেখেন, বাংলা ব্যাকরণ বলছে, এটা কিন্তু গ্রন্থ বা কিছু উল্লেখ করেনি। যদি শুধুমাত্র বাংলা ব্যাকরণ কথাটা উল্লেখ থাকে তাহলে ম্যানুয়েল দা আশুনসাও হবে। যদি বলেন যে বাংলা ব্যাকরণ গ্রন্থ, যদি এখন গ্রন্থ কথাটা উল্লেখ থাকে বা বই কথাটা উল্লেখ থাকে, দেখেন বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ বা বইকে লেখেন এন.বি. হেলহেড, বুঝতে পেরেছেন? এবং বইটার নাম কি? এ গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। তাহলে বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কে লিখেন? তখন হবে এন.বি. হেলহেড। যদি বলে বাংলা ব্যাকরণ প্রথম কে লেখেন, তখন কি? ম্যানুয়েল দা আশুনসাও। এখন যদি বলে যে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ কে লেখেন? প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ কে লেখেন? তখন রাজা রামমোহন রায়। এই জায়গাটাতে সবারই একটা কনফিউশন লেগে যায়। আশা করি আজকের এই ক্লাসটা দেখার পর আপনাদের আর কনফিউশন লাগবে না। যদি বলে শুধু বাংলা ব্যাকরণ, তাহলে আশুনসাও। যদি বলে ব্যাকরণ গ্রন্থ, তখন হচ্ছে এন.বি. হেলহেড। আর যদি বলে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ, তখন হচ্ছে রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায় লেখে হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, আর হচ্ছে এন.বি. হেলহেড লেখে হচ্ছে এ গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সমস্যা আছে কারো? একটু বলবেন তো, কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, একটু বলেন তো যে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বলে রাখি। এইখান থেকে প্রশ্ন হয় এবং এইখান থেকে আমরা ভুল করি। এই জায়গাতে কারো সমস্যা আছে? একটু বলেন তো আমাকে, এই জায়গাতে কারো সমস্যা আছে কিনা? এই জায়গাতে কারো সমস্যা আছে? এখন আর একটা আছে, এটা মিশাই দিই আগে। না, আচ্ছা ঠিক আছে। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা বাংলা ব্যাকরণের নাম। এটা লেখেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ওডিবিএল, এর কিন্তু সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওডিবিএল। ওডিবিএল গ্রন্থকে লেখেন, ওডিবিএল লেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং এর ফুল ফর্ম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ
বাঙালি ল্যাঙ্গুয়েজ, এই ব্যাকরণটি লেখেন ডক্টর সুনীতি কুমার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এটা অনেকবার পরীক্ষা এসেছিল যে ODBL এর লেখককে। আচ্ছা, একটু কঠিন মনে হবে, দেখেন ব্যাকরণ কিন্তু একটু কঠিন মনে হবে, ইংরেজি ব্যাকরণের থেকে বাংলা ব্যাকরণ একটু কঠিন বেশি, তো একটু কঠিন মনে হবে, কিন্তু আমি যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু সিলেক্টিভ টপিক। এছাড়াও কিন্তু অনেক বেশি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, আমি যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে আমি কিন্তু সেগুলো সিলেক্ট করে করে কিন্তু পড়াচ্ছি। না হলে আমি কিন্তু অনেক কিছু মাঝখানে স্কিপ করতেছি কেন, যাতে হচ্ছে ওগুলো পড়ে ওগুলো পরীক্ষায় আসে না, কিন্তু অনেকে পড়ে BCS এর জন্য পড়ে বা নবম দশম গ্রেডের চাকরির জন্য পড়ে, আপনাদের 16 গ্রেডের জন্য ওগুলো থেকে প্রশ্ন আসে না। এই জন্য আপনাকে একটু মনে হচ্ছে যে না একটু প্রবলেম মনে হচ্ছে, কিন্তু এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো যদি আপনি ভালোভাবে পড়েন বা বিগত সালের প্রশ্নগুলো দেখেন যে এগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। দেখেন এখন আমরা পড়ব যে হচ্ছে বাংলা ভাষার রীতি। বাংলা ভাষার রীতি, বাংলা ভাষার রীতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রীতি আর একটা মৌখিক রীতি। দেখেন, তো প্রথমটা হচ্ছে মৌলিক রূপ। মৌলিক রূপ, তাহলে ভাষা রীতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মৌলিক রূপ আর একটা যাবে হচ্ছে মৌলিক অংশ। দেখেন পরীক্ষায় কিন্তু আসে যে বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি, বাংলা ভাষার মৌলিক রূপ এইটা কিন্তু পরীক্ষায় আসে, বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি, মৌলিক রূপ হচ্ছে দুইটি, মৌলিক রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে লৈখিক, লৈখিক বা লেখ্য, আরেকটা হচ্ছে ভাইয়া আপনার ক্লাস ব্যতীত আর কিছু পড়তে হবে? আচ্ছা, ক্লাস ব্যতীত দেখেন আসলে ক্লাস ব্যতীত আপনাকে বিগত প্রশ্নগুলো যদি আপনার বই থাকে পড়তে পারেন তাহলে সব থেকে বেস্ট হয়। মানে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী চিন্তা না করে আরও যদি অন্য পদের জন্য চিন্তা করেন, আমার ক্লাসের পাশাপাশি আপনারা অন্য যদি চাকরির বই থাকে বা জব সলিউশন থাকে আপনার বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়বেন, বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু এটা লিখিত কোর্স, স্বাস্থ্য সহকারী ম্যাক্সিমাম জেলাতে লিখিত পরীক্ষা হয়, তো লিখিত পরীক্ষার সিলেবাস অনেক কম, লিখিত পরীক্ষার মানে লিখিত পরীক্ষার সিলেবাস অনেক কম, কারণ লিখিত পরীক্ষায় যে আপনাদের যে বিষয়গুলো পড়াচ্ছে এখান থেকে প্রশ্ন আসে না, লিখিত পরীক্ষায় একদম জিরো প্রশ্ন, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আপনাদের সব থেকে বেশি প্রশ্ন আসবে কোথা থেকে জানেন? আপনাদের সমাজ থেকে আসবে, সন্ধি থেকে আসবে, তারপর যুক্তবর্ণ থেকে আসবে, তারপরে আপনাদের হচ্ছে এই যে মুখস্থ অংশ যেগুলো আছে, মুখস্থ অংশ কি আছে আপনাদের, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শুদ্ধিকরণ, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এখন আপনাকে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আপনাদের এক্সট্রা, যাতে আপনারা অন্য চাকরির পরীক্ষাগুলোতে আপনি কাজে লাগাইতে পারেন, বুঝতে পেরেছেন? এখান থেকে যে যা পড়াইলাম এখান থেকে নর্মালি প্রশ্ন লিখিত পরীক্ষায় আসে না, নর্মালি লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে না, এগুলো MCQতে বেশি আসে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। দেখেন লিখিত রূপ হলো, তারপর কি একটা আছে মৌখিক, তারপর কি আছে মৌখিক। এখন এই যে লিখবো আমরা, আচ্ছা প্রথমত কি মৌলিক বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে লৈখিক বা লেখ্য বা যেটা আমরা লিখি, আর একটা হচ্ছে মৌখিক যেটা আমি মুখ দিয়ে বলি, মৌখিক বা আমরা কথ্য বলতে পারি, মৌখিক বা কথ্য। আচ্ছা মুন্নি, আচ্ছা আপনাদের উপস্থিতি আজকে অনেক কম। দেখেন আমরা যখন লিখবো আমরা কিভাবে লিখি, আমরা সাধু, সাধু এবং চলিত, সাধু এবং চলিত, সাধু ভাষা এবং চলিত ভাষা। আর আমরা মৌখিক ভাষায় যখন কথা বলি একটা কি বলে চলিত ভাষায় কথা বলি, আর একটা হচ্ছে আঞ্চলিক। দেখেন আচ্ছা, তাহলে সব থেকে বেশি এখান থেকে আসে যে বাংলা ভাষার মৌখিক রূপ কয়টি, মৌলিক রূপ কয়টি, দুইটি, একটা হচ্ছে লৈখিক বা লেখ্য, আর একটা হচ্ছে মৌখিক বা কথ্য, আমরা মুখ দিয়ে যে মানে কথা বলি সেইটা। এখন লৈখিক আবার দুইটা, একটা হচ্ছে আমরা কিভাবে লিখি, সাধু লিখি, আর একটা হচ্ছে চলিত। আর মৌখিক বা কথ্য দুই প্রকার, একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে আঞ্চলিক। এই যে চলিত ভাষায় কথা বলি, আর একটা কি আঞ্চলিক ভাষায়। দেখেন বরিশালের ভাষা একরকম, তারপরে হচ্ছে নোয়াখালী ফেনীর ভাষা একরকম, রংপুরের মানুষদের ভাষা একরকম, আবার হচ্ছে একদম
মানে অঞ্চল ভেদে মানুষদের ভাষার মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসে। তো তাহলে আমরা কি বুঝলাম, মৌখিক হচ্ছে বা কথ্য ভাষা হচ্ছে কথ্য রীতি কি চলিত রীতি আর আঞ্চলিক রীতি, আর লৈখিক বা লেখ্য রীতি কি সাধু রীতি চলিত রীতি। আর হচ্ছে এই যে মৌলিক অংশ হচ্ছে ধ্বনি, ধ্বনি শব্দ তাহলে কি মৌলিক অংশ হচ্ছে ধ্বনি শব্দ বাক্য অর্থ। তো মোটামুটি এগুলো জেনে রাখলেই হবে, এগুলো জেনে রাখলেই হবে, মানে এগুলো খুবই ইজি জিনিস, আমরা আগেও পড়েছি। দেখেন যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে আমি কিন্তু পড়ানোর সময় বলে দিই। একটু চিন্তা করি যে সাধু রীতি আর এই চলিত রীতি, এইটা কিন্তু পার্থক্য আসে, পরীক্ষায় দিয়ে দেয় যে সাধু রীতি এবং চলিত রীতির লিখিত যদি আসে, আপনার লিখিততে এখান থেকে প্রশ্ন থাকতে পারে, আপনার লিখিততে প্রশ্ন থাকতে পারে সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য লিখতে বলতে পারে, অথবা এমসিকিউতে এখান থেকে প্রশ্ন থাকে। দেখেন সাধু রীতি প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর চলিত রীতি প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। প্রথম ব্যবহার করেন এই সাধু রীতি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। আর চলিত রীতি প্রথম ব্যবহার বা প্রয়োগ করেন কি প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী নিজেই কি করেন, এই চলিত রীতি প্রবর্তন করেন এবং নিজেই প্রথম ব্যবহার করেন। আর এই যে সাধুরীতি কি তৎসম শব্দবহুল, সাধুরীতি কি তৎসম শব্দবহুল, আর চলিত রীতি কি অর্ধ তৎসম বা তদ্ভব শব্দবহুল। দেখেন আমরা সাধুরীতি কি নাটক, নাটক, তারপরে হচ্ছে যে এই যে হচ্ছে বক্তৃতা, বক্তৃতা ব্যবহার করা যায় না, বক্তৃতা থেকে অনুপযোগী। আর চলিত ভাষা কি উপযোগী। তো মোটামুটি আমরা সাধু ভাষা ও চলিত ভাষার এর পার্থক্যগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব, বিশেষ করে প্রবর্তন করে কে, প্রথম কে ব্যবহার করে, এবং কোন সাধু ভাষাতে কোন ধরনের শব্দ বেশি ব্যবহার করা হয়, চলিত ভাষায় কোন ধরনের শব্দ সব থেকে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা কারো সমস্যা আছে? এই মুন্নি খাতুন, আপনাদের তো উপস্থিতি খুবই কম, কারো সমস্যা আছে একটু বলেন তো। আচ্ছা আমি, আপনাদের উপস্থিতি কম, সমস্যা নেই, আমরা একটু তারপরে একটু আলোচনা করি।
দেখেন আমরা একটু এখান থেকে প্রশ্ন আসে, আমরা একটু এই জায়গাটা একটু ভালো করে করি। মোট বর্ণ, আমাদের মোট বর্ণ হচ্ছে 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, পূর্ণমাত্রা এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, এই অংশটুকু। পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি। এই জিনিসটা মনে রাখবেন বেশি করে, যে পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, মুখস্থ করতে হবে আপনাদের, আসলে এখানে মুখস্থ না করা ছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা, তারপরে আমরা স্পর্শ, এরপর আমরা কি পড়বো বলেন? স্পর্শ ধ্বনি। দেখেন, ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি আছে, ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি আছে, এই 25টি ধ্বনি যখন আমরা উচ্চারিত হয়, বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধা পেয়ে থাকে। তো এই বাধা পাওয়ার কারণে এদেরকে কি বলা হয়? স্পর্শ ধ্বনি। আচ্ছা, স্পর্শ ধ্বনির ক্ষেত্রে যেটা পরীক্ষায় আসে, এটা অল্প প্রাণ না মহাপ্রাণ, ঘোষ না অঘোষ, তো এই প্রশ্নগুলো কিন্তু আসে। তো আমরা এগুলো একটা ছকের মাধ্যমে আমরা শিখতে পারি। এগুলো আমরা কি করতে পারি? একটা ছকের মাধ্যমে শিখতে পারি। দেখেন, এগুলো অবশ্যই পরীক্ষায় আসে। সো আজকের ক্লাসটা একটু বোরিং লাগতে পারে, এটা আমিও স্বীকার করি। কারণ হচ্ছে নর্মালি আমরা এগুলো আগে পড়ি না। আমরা সব থেকে বেশি কি পড়ি? বাগধারা পড়ি, সমাস পড়ি, সন্ধি পড়ি, কারক পড়ি, কিন্তু এইগুলো থেকেও প্রশ্ন আসে, কিন্তু আমরা এগুলো নর্মালি পড়ি না। তো এই পড়ি না কারণেই কিন্তু আমাদের আজকে একটু মনে হচ্ছে কঠিন। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমার অবস্থিতি অনেক কম।
আচ্ছা, যাই হোক, আমরা একটু খেয়াল করি। আমরা এখন পড়ব যে এই যে আমাদের স্পর্শ ধ্বনি যেগুলো আছে, এই স্পর্শ ধ্বনিগুলো কোনটা অঘোষ, কোনটা ঘোষ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা নাসিক্য। দেখেন এই যে লাস্টের যে বর্গটা আছে, এই বর্গে উমো, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলোকে বলা হয় নাসিক্য। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নাসিক্য। তাহলে নাসিক্য বর্ণ কোনগুলো? এই 5টা হচ্ছে নাসিক্য বর্ণ। এবং আমরা এইরকম একটা ছক নিব। ছক নিয়ে এই যে প্রথম দুইটো ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো হচ্ছে আমাদের কি? অঘোষ। আর ঘোষ কোনগুলো? এই যে এই দুইটা সারি। তাহলে আমরা এটা মনে রাখতে পারি। দেখেন অনেকে অনেক কিছু বলবে, পরীক্ষার হলে অত টেকনিক খাটানোর দরকার নাই। আপনারা নর্মালি খুবই সিম্পল, দেখেন অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, শেষেরটা নাসিক্য, এইভাবে ইজিলি লিখতে পারবেন। এই যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের 3টা হচ্ছে ঘোষ। প্রথম 2টা কি? অঘোষ, পরেরগুলো ঘোষ। এবং প্রথমে কি একদম শেষের থেকে কণ্ঠ, কণ্ঠর পর কি? তালব্য, তালু বলে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায়। তারপরে কি? মূর্ধন্য, তারপরে কি? দন্ত, তারপরে ওষ্ঠ, তারপরে উষ্ম। উষ্ম মনে রাখতে না পারলে সমস্যা নাই, আপনি পর্যায়ক্রমে লিখবেন। আগে কি? কণ্ঠ, কণ্ঠর পর তালব্য, তারপর মূর্ধন্য, তারপর দন্ত, তারপর উষ্ঠ। তারপর উষ্ম বর্ণ কোনগুলো? তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, আর একটা হচ্ছে হ। এই 3টা হচ্ছে অল্পপ্রাণ, আর হ হচ্ছে কি? মহাপ্রাণ। আচ্ছা, আরেকটা বিষয় আমরা খেয়াল রাখি। তো আপনারা এই যে আমি টেবিলটা দেখাচ্ছি, এই টেবিলটা বোঝানোর থেকে আপনাদের মনে রাখতে হবে বেশি। একদম সিম্পলি কি বললাম যে আপনারা প্রথমে এই যে উচ্চারণ কিভাবে মনে রাখবেন? একদম শেষ থেকে প্রথমে কি? কণ্ঠ, কণ্ঠর পর কি? তালু, তালব্য, তারপর কি? মূর্ধন্য মানে জিহ্বা, তারপরে কি? দন্ত, দন্তের পর কি? ওষ্ঠ, শেষ। এখন প্রথমে কি? অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, শেষেরটা নাসিক্য। একদম মনে রাখবেন শেষেরটা নাসিক্য। প্রথম 2টা হচ্ছে অঘোষ, পরের হচ্ছে বাকিটা হচ্ছে ঘোষ। তারপরে ক, খ আপনাদের মুখস্থ রাখতে হবে 25টা। ক, খ, গ, ঘ, উম, এরকম চ, ছ, বর্গের জ, এরকম করে আপনারা টেবিলে বসাই দিবেন। এখান থেকে যদি আপনার প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ধরেন আসলো এই যে ড, ড হচ্ছে ঘোষ না অঘোষ, বা আসলো ড হচ্ছে অল্পপ্রাণ না মহাপ্রাণ, এরকম কিন্তু এগুলো কিন্তু লিখিততে আসে না, এগুলোতে আসে হচ্ছে এমসিকিউতে। এগুলো আসে হচ্ছে এমসিকিউতে। আবার বলে রাখি, এগুলো লিখিততে আসে না, এগুলো আসে এমসিকিউতে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা আপনারা টেবিলটা আপনারা এইভাবে মনে রাখবেন যেভাবে মনে রাখতে বললাম। আর হচ্ছে যুক্ত বর্ণ পড়তে হবে, বুঝছেন? এরপর কি পড়তে হবে? যুক্ত বর্ণ। এরপর হবে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কি? দেখেন যুক্ত বর্ণ কিন্তু আপনার লিখিত পরীক্ষায় আসবে। যুক্ত বর্ণ কোথায় আসবে? লিখিত পরীক্ষায়। যেমন আপনাকে যদি আমি বলি এই যে যুক্ত খ, একে কি বলে? ক যোগ মূর্ধন্য ষ। যেমন আমরা যদি শিক্ষা, এরকম আরো অনেক কিছু আছে। তারপরে ওষ্ঠ মানে ঠোঁট বুঝায়। আপনার শোনেন, যখন আপনি একটা উচ্চারণ করবেন, আমরা কি বললাম যে স্পর্শ ধ্বনিকে, যে আপনার যখন আপনি কোনো একটা ধ্বনি বা বর্ণ উচ্চারণ করবেন, তখন এই যে ভিতর থেকে যে বাতাসটা আসতেছে, বাতাসটা কোথায় বাধা পাচ্ছে, কোথায় বাধা পাচ্ছে এই জিনিসটা দেখেন। যদি দাঁতে বাধা পায় তাকে বলা হয় দন্ত, যদি তালুতে বাধা পায় তালব্য, যদি হচ্ছে ঠোঁটে বাধা পায় তখন হচ্ছে তাকে স্পর্শ, ওষ্ঠ। বুঝছেন? যেখানে বাধা পাবে, যেখানে বাধা পাবে। যদি আপনি ঠোঁটে বাধা পায়, বুঝতে পারছেন? ওষ্ঠ মানে ঠোঁট। আচ্ছা, যাই হোক, এরকম অনেকগুলো যুক্তবর্ণ আছে। ব্রাহ্মণ, দেখেন এই যুক্তবর্ণগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। এরকম আরো অনেক আছে, আমরা যদি একটু দেখি।
আচ্ছা, এগুলো কি জানেন আপনারা? বলেন তো কোনটাতে কি হবে, বলেন। বলেন। এরকম আরো অনেকগুলো আছে বুঝছেন। আপনার হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ধরেন এখানে হচ্ছে একটা বিজ্ঞান দেওয়া থাকলো বা সঞ্চয় দেওয়া থাকলো। সঞ্চয়, এই ওয়ার্ডটা দিয়ে বলবে এই যে যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণটা ভেঙে দেখাও। এইটা এমসিকিউতেও থাকতে পারে, লিখিতও থাকতে পারে, দুইটাতেই থাকতে পারে। আমি অনেকগুলো আছে, আমি সবগুলো লিখলাম না, আমার নোটে দেওয়া আছে। তো এই যুক্ত বর্ণগুলো আপনাকে মুখস্থ করতে হবে। দেখেন, সব থেকে বেশি গ্যামজ্যাম লাগে হচ্ছে এই দুইটাতে, সব থেকে বেশি গ্যামজ্যাম লাগে এই দুইটাতে, এবং এই দুইটা পরীক্ষাতে আসে অনেক বেশি। সব থেকে বেশি গ্যামজ্যাম লাগে এই দুইটাতে, যে বর্গের জ আগে হবে না হচ্ছে ইও আগে হবে, কোনটা আগে হবে কোনটাতে। তো এই দুইটা বেশি গ্যামজ্যাম লাগে। আমি হচ্ছে পুরো এটা দিয়ে দিব আপনাদের। আজকে যেটা পড়ালাম এটা সম্পূর্ণ মুখস্থ নির্ভর বিষয়, এখানে বোঝার থেকে মুখস্থ করতে হবে বেশি। দেখেন, বাংলা ব্যাকরণ বোঝার যে টপিক যেগুলো ছিল সেগুলো আমাদের শেষ, সন্ধি বোঝার মতো ছিল। এরপর একটা টপিক আছে, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন এইটা বুঝতে হবে। দেখেন, ধ্বনি পরিবর্তন এটা বুঝতে হবে। এইটা ক্লাস আমরা নেক্সট ক্লাস নিব ধ্বনি পরিবর্তন। এইটাতে অনেক কিছু বোঝার আছে ধ্বনি পরিবর্তন, কিন্তু আজকের ক্লাসটা সম্পূর্ণ মুখস্থ নির্ভর, এবং এইখানে আপনাকে মুখস্থ করতে হবে। আমার কাজ হচ্ছে জাস্ট আপনাকে নোটটা রেডি করে দেওয়া, আমি নোটটা রেডি করে দিলাম। আর ধ্বনি পরিবর্তন আপনাকে বুঝতে হবে। ধ্বনি পরিবর্তন থেকে আপনার লিখিত এমসিকিউ দুইটাতেই প্রশ্ন থাকে। ধ্বনি পরিবর্তন থেকে লিখিত এমসিকিউ দুইটাতেই প্রশ্ন থাকে। সো ধ্বনি পরিবর্তনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এই তো লিখে দিলাম। তো দেখেন, যখন এই যে হয়ের সঙ্গে এইখানে থাকবে উপরে তখন দন্তন্য, আর যখন নিচে থাকবে তখন মূর্ধন্য। দেখেন, চিহ্ন হয় না, চিহ্ন। আর আমরা যখন পূর্বাহ্ন বলবো, পূর্বাহ্ন, তখন হয় মূর্ধন্য বা হচ্ছে মধ্যাহ্ন, মধ্য হয় দন্ত। আচ্ছা, বুঝলেন? এই যে যখন হচ্ছে এই যে নটা নিচে বসবে হয়ের নিচে, তখন এই নটা মানে কি মূর্ধন্য, আর যখন মাঝে বসবে তখন দন্তন্য। বুঝতে পারছেন? এই দেখেন, এইখানে খেয়াল করেন। দেখেন, যখন এই হয়ের নিচে বসবে, হয়ের নিচে যখন ন বসবে তখন হ যোগ মূর্ধন্য, আর হয়ের যখন মাঝে বসবে তখন হ যোগ দন্তন্য, হ যোগ দন্তন্য। দেখেন, এই যে উপরে ফাঁকা আছে মানে এটা হচ্ছে মূর্ধন্য। যখন এটা নিচে বসবে তখন হবে কি মূর্ধন্য, আর যখন মাঝে বসবে তখন হবে দন্তন্য। দেখেন, আজকে হচ্ছে মূলত বললাম যে আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ আপনার মুখস্থ নির্ভর ক্লাস। আপনারা আমি নোট দিয়ে দিব, আপনারা যেগুলো পড়াইলাম দেখাই দিলাম, আসলে পড়াইলাম না তো দেখাই দিলাম, এই দেখানো অংশগুলো একদম হচ্ছে মুখস্থ করে ফেলবেন। আর আমরা পরবর্তী ক্লাসে পড়বো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বোঝানোর বিষয় আছে। সো আমরা ধ্বনি পরিবর্তনটা একটু সেভাবেই পড়বো। তো আজকের ক্লাসে আমি একটু যদি ওভারভিউ করি যে আমি কি পড়াইলাম। দেখেন, আচ্ছা, ওকে, কি পড়াইলাম দেখেন। আজকের ক্লাসে আমি মূলত যেটা পড়ানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে বাংলা ভাষা বা বাংলা ভাষার ব্যাকরণটা, উৎপত্তি, বাংলা ভাষাটা কিভাবে আসলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে বাংলা ব্যাকরণ নিয়ে সব থেকে বেশি কনফিউশন লাগে, যে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ প্রথমে কে রচনা করেছেন। দেখেন, যখন বাংলা ব্যাকরণ বলবে তখন হবে ম্যানুয়াল দ্য আশুম সাউ। যখন বাংলা ব্যাকরণ বলবে, যখন বলবে বাংলা ব্যাকরণের গ্রন্থ, যখন গ্রন্থ বলবে তখন এন.বি. হেলহেট। আর যখন বলবে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ তখন হবে রাজা রামমোহন রায়। এই তিনটা জিনিস খুবই ভালোভাবে মাথায় রাখবেন, এইটার মধ্যেই সব থেকে বেশি অনেকে গ্যামজ্যাম লাগায়। ওকে, তারপরে আমরা কি পড়লাম? তারপরে আমরা দেখলাম যে হচ্ছে বিভিন্ন রূপ, মৌলিক রূপ আর মৌলিক অংশ দেখলাম। তারপরে হচ্ছে আমরা দেখলাম
সাধু চলিতের মধ্যে পার্থক্য, সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য, লিখিত এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমরা যুক্ত বর্ণ দেখলাম, তারপরে দেখলাম আমরা হচ্ছে যে আমাদের যে স্পর্শ বর্ণ আছে 25টা ক থেকে ম পর্যন্ত, এই স্পর্শ বর্ণগুলোর অবস্থান দেখলাম আমরা, তাই না? উচ্চারণের অবস্থান, অল্প প্রাণ না মহাপ্রাণ, না নাসিক্য না ঘোষ না অঘোষ, মোটামুটি আজকের ক্লাসে এর বাইরেও কিছু পড়ছি, মোটামুটি হাইলাইট করা পড়া হচ্ছে এগুলো। যুক্তবর্ণ, যুক্তবর্ণ তো আসলে আপনার এখানে শেখানোর কিছু নাই, যুক্তবর্ণ আমি আপনাকে ইম্পর্টেন্ট কয়েকটা দিব, এগুলোর মধ্যে আসবে, এগুলোই আপনারা একটু প্র্যাকটিস করবেন। কোনটা এই দেখেন দন্তন্য আর হচ্ছে মূর্ধন্য কোথায় কিভাবে বসলো। সো মোটামুটি আজকের যে ক্লাসটা ছিল পুরোটাই মুখস্থ নির্ভর ক্লাস, আপনারা সবগুলোই মুখস্থ করবেন। আশা করি এটা মুখস্থ করতে সর্বোচ্চ আপনাদের 30 থেকে 40 মিনিট লাগবে, এর বেশি লাগবে না, কারণ অপ্রয়োজনীয় কোনো কিছু আমি লিখি নাই। আর পরবর্তী ক্লাস হবে হচ্ছে ধ্বনি পরিবর্তন, ক্লাসে সকলেই থাকার চেষ্টা করবেন, কারণ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ধ্বনি পরিবর্তন আপনার উচ্চারণের উপর নির্ভর করে অনেক কিছুই পরিবর্তন হবে। সো এই ক্লাসটা আপনাকে বুঝতে হবে। আজকের ক্লাসটা আপনি না করলেও সমস্যা ছিল না, কারণ আজকের ক্লাসে আপনাকে বোঝার থেকে আপনাকে মনে রাখতে হবে বেশি, মুখস্থ করতে হবে বেশি, কিন্তু পরবর্তী ক্লাসটা আপনাকে বুঝতে হবে বেশি। সো চেষ্টা করবেন সকলেই থাকার। আচ্ছা, এই শিক্ষক নিবন্ধনে দেখেন এইটা আসলে এখন পর্যন্ত না, এইচএসসি পাশে এখন পর্যন্ত না, সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ আগের যে চেয়ারম্যান ছিল এনটিআরসিএ চেয়ারম্যান, সেই চেয়ারম্যান নিয়ম করে দিয়ে গেছে মিনিমাম ডিগ্রি পাস করতে হবে, মিনিমাম ডিগ্রি পাস। এখন নতুন চেয়ারম্যান আসছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যদি মনে হয় যে না নিয়মটা চেঞ্জ করব, উনি কিন্তু অনেকগুলো পরিবর্তন করেছে অলরেডি, সিলেবাস পরিবর্তন করছে, সিলেবাসও খুব দ্রুত দিয়ে দিবে। উনি যদি চায় তাহলে হবে, এখন পর্যন্ত মানে জানি যে হবে না, তবে হতে পারে, এইচএসসি পাশে দিতে পারেন আপনারা। আর 15-20 দিন বা 1 মাস ওয়েট করেন, সার্কুলার দ্রুতই চলে আসবে। আর যদি হচ্ছে সার্কুলার চলে আসে, আপনারা ইন্টারমিডিয়েট পাস বা এইচএসসি পাশে দিতে পারেন, সেক্ষেত্রে সকলে আবেদন করবেন, কারণ আপনার ম্যাক্সিমাম পোস্টিংগুলো নিজের এলাকাতেই হয়, মানে রেয়ার 2-1টা ঘর ছাড়া।